স্বাগত দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। আজকের বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাইদ আরমান। সাইদ, দেশে বর্তমান অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ব্যাংকিং খাত। এই ব্যাংকিং খাতে আমরা দেখেছি যে পট পরিবর্তনের পর অনেক ব্যাংকগুলোতে এসএলএম গ্রুপের মতো আরও বড় বেশ কিছু প্রতিষ্ঠান তারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে, যার কারণে বাংলাদেশ ব্যাংক এই দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য মার্জার নামক একটি বিষয়ের তারা উদ্যোগ নিয়েছে। মার্জার বলতে আমরা সাধারণত বুঝি যে একাধিক কোম্পানি বা দুই বা ততোধিক কোম্পানি তারা একটি শক্তিশালী কোম্পানি পরিণত করার জন্য, গঠন করার জন্য একসাথে মিলিয়ে মার্জ করে যখন একটি কোম্পানিতে তারা গঠন করে, তো মার্জার তো হওয়া উচিত ন্যাচারাল। এই মার্জ নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা রয়েছে বা অনেকে বলছে যে বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষমতার অপপ্রয়োগ করে ব্যাংকগুলোর ঘাড়ের উপরে অনেকটা চাপিয়ে দিচ্ছে মার্জার। তো আমরা তো জানি যে মার্জার আসলে ন্যাচারাল হওয়া উচিত। আপনার কোম্পানির বা ব্যাংকের যে পর্ষদ আছে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, তাদের যে আপনার কৌশলগত যে ব্যবস্থাপনা রয়েছে তাদের সিদ্ধান্তে মার্জারটা আসা উচিত। কিন্তু এখন আমরা দেখছি যে নীতি নির্ধারণী মহল থেকে তারা জোর করে মার্জারটা চাপিয়ে দিচ্ছেন। আপনার বিশ্লেষণ জানতে চাই। আপনি ঠিকই বলেছেন। আমি ব্যক্তিগতভাবে এই 15-16 বছরে কিন্তু সারা বিশ্বের ব্যাংকিং খাত নিয়ে যতটুকুন পড়াশোনা করেছি, আমি কিন্তু পৃথিবীর কোনো দেশে কিন্তু আপনি এমন নজির পাবেন না যে বল প্রয়োগ করে, জোর করে, যেটিকে আমি বলি সামন্তবাদী প্রক্রিয়া। আমি সবসময় আমার আলোচনায় বলে থাকি যে গ্রামের মেয়েকে যেরকম সকালবেলা বলা হয় যে আজ তোমার বিয়ে, ঠিক বাংলাদেশে কিন্তু ব্যাংকিং খাতে যে মার্জার প্রক্রিয়া সেটি কিন্তু ঠিক ওই রকম সামন্তবাদী প্রক্রিয়া আমি বলছি এটিকে। তো এখন যেটি বাংলাদেশ ব্যাংক সেই প্রক্রিয়ায় হাঁটছে, আপনি যেটি বলছিলেন যে এই বল প্রয়োগ করে মার্জার আসলে কতটা টিকবে, এখন এই মার্জারের এই প্রেক্ষাপটটি আসলে কেন তৈরি হলো? আপনি আপনার আলোচনাতেই যেটি বলছিলেন, বাংলাদেশে আসলে ব্যাংকিং খাত, এই যে এসআলমের কথা বলছিলেন, এসআলম তো ব্যাংকের শেয়ার হোল্ডার ছিল, অনেকগুলো ব্যাংক তাদের নিয়ন্ত্রণে নেয় তারা। তো তারা যারা ব্যাংকের মালিকানা, ব্যাংকের শেয়ার হোল্ডার, তারা তো ব্যাংকের রক্ষা করবেন এমনটি দায়িত্ব, ব্যাংককে সুরক্ষা করার দায়িত্ব তাদের। এবং আমানতকারী স্বার্থ, আমানতকারী বিশ্বাস করে, আপনি আমি বিশ্বাস করে তো ব্যাংকে টাকা রাখি, তারা কিন্তু সেই বিশ্বাসের নয়-ছয় করে কিন্তু ব্যাংকিং খাতে লোপাট করেছে। এমন আমরা দেখেছি, যদিও আমরা বাংলাদেশে তাদেরকে ব্যাংকের মালিক মনে করি, আসলে তারা তো ব্যাংকের মালিক না, কিন্তু বাংলাদেশের শেয়ার হোল্ডাররা এবং যারা পরিচালক থাকেন তারা নিজেদেরকে ব্যাংকের মালিক মনে করেন এবং সেইভাবেই তারা ব্যাংকিং খাতে শোষণ করেছেন, লুটপাট করেছেন। মালিক হলে আসলে ব্যাংকে সুরক্ষা করার যেখানে দায়িত্ব ছিল সেখানে তারা উল্টো পথে হেঁটেছেন। এবং আমানতকারী অর্থ নিয়ে আপনি দেখেন যে কি বিশৃঙ্খলা বাংলাদেশের ব্যাংকিং খাতে তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে ব্যাংকিং খাতের সংস্কার বা পুনর্গঠন যেটি বলি সেটি খুবই জরুরি, এটি সমর্থনযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ ব্যাংক এই 5 আগস্টের পরে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথম ব্যাংকিং খাতের যে সংস্কার প্রক্রিয়া হাতে নেয় ব্যাংকগুলোতে, এখন পর্যন্ত 13টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এর 2 বা 3টিতে ব্যাংকের যারা উদ্যোক্তা আছেন, মানে শেয়ার হোল্ডার, প্রকৃত শেয়ার হোল্ডার যারা রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পর্ষদের চেয়ারম্যান হিসেবে বা পর্ষদের পরিচালক হিসেবে। বাকি বড় একটি অংশ কিন্তু ব্যাংকের স্বতন্ত্র পরিচালক কেন্দ্রীয় ব্যাংক নিয়োগ করেছে এবং তাদেরকেই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, এই সংস্কারের অংশ হিসেবে এই যে প্রায় 1 বছর সময় আমরা পার করছি, ব্যাংকগুলো কিন্তু আসলে এই সময় ব্যবসা করতে পারে নাই। এবং যে প্রত্যাশা ছিল যে এই সময় ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, আমি কিন্তু তখনই প্রশ্ন করেছিলাম, আলোচনা করেছি আমরা, যে আসলে সংস্কারের এই প্রক্রিয়াটা কতটুকু টেকসই। এটা আসলে টেকসই কোনো প্রক্রিয়া ছিল না। এবং এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন মার্জারের উদ্যোগ হাতে নিচ্ছে, তখন কিন্তু আসলে প্রশ্ন উঠছে যে আসলে বাংলাদেশ ব্যাংক তাহলে এই 8-9 মাস সংস্কারে যে প্রক্রিয়া হেঁটেছে ব্যাংকিং খাতে, সেটি কিন্তু আসলে প্রশ্নের মুখে পড়ছে এবং বিশ্লেষকরা কিন্তু প্রশ্ন তুলছেন। এখন মার্জার করা হবে বল প্রয়োগ করে, এখানেও কিন্তু আবার প্রশ্ন উঠছে। আপনি যেটি আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে মার্জার প্রক্রিয়াটা সারা বিশ্বেই কিন্তু এটি স্বতন্ত্র হয়, ন্যাচারাল হবে। দুর্বলের সঙ্গে মার্জ হতে পারে, সবল দুর্বলের সঙ্গে মার্জ হতে পারে, বা সবলের সঙ্গে মার্জ হতে পারে। আপনার যেটি সক্ষমতা আছে আমার সেটি দুর্বলতা থাকতে পারে, দুটি মিলে কিন্তু আবার আমার যেটি সক্ষমতা আছে সেটি আপনার দুর্বলতা থাকতে পারে। এই দুই মিলে কিন্তু বাজার দখল করবার জন্য মার্জারের প্রক্রিয়া হতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে যেহেতু ব্যাংকিং খাতে অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতিতে আমানতকারী অর্থ ফেরত দিতে পারছে না, সেখানে আসলে এই উদ্যোগটা, কিন্তু এখানে কিন্তু আসলে এই বল প্রয়োগ করে সামন্তবাদী প্রক্রিয়ায় এই মার্জার উদ্যোগ কিন্তু
টিকবে না। এটি দিন শেষে কিন্তু টিকবে না। আরেকটি বিষয় এখানে একটি প্রশ্ন আপনার থেকে যায় যে মূলত টার্গেট তো এসালম গ্রুপ, তো এসালম গ্রুপের কোম্পানিগুলোকে তারা ব্যাংকগুলোকে মার্জ করবে, এর সঙ্গে এক্সিম ব্যাংকও টেনে আনা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এটি বড় আলোচনা তৈরি করেছে, আপনি খেয়াল করবেন, এবং আমরাও এ নিয়ে অনেকগুলো স্টোরি করেছি নাগরিকে, যেগুলো প্রচার হয়েছে। এসালমের ব্যাংকগুলোতে যে পরিমাণ ক্ষত তৈরি হয়েছে সানি, আপনি যদি খেয়াল করেন সেগুলো তো আপনি দেখবেন কোনো ব্যাংকে যে পরিমাণ আমানত তার থেকে বেশি বিনিয়োগ দেখানো হয়েছে। এটি ব্যাংকিং খাতে, ব্যাংকিংয়ের শাস্ত্রে যদি বলেন, এটা কোনোভাবে এটি হয় না। তার মানে কি পরিমাণ বেনামে কাগজে ঋণ তারা তৈরি করেছে। কোনো ব্যাংকের খেলাপি ঋণ যদি আপনি দেখেন প্রায় 97%। একটি ব্যাংকের খেলাপি ঋণ যদি 97% হয়, তার মানে তার তারল্য নাই, এবং সেই কারণে কিন্তু সে কিন্তু গ্রাহকের অর্থ ফেরত দিতে পারছে না, কারণ তার কাছে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার মতো সেই সামর্থ্য নাই। কেন্দ্রীয় ব্যাংকের কিছু নিয়মকানুন রয়েছে, কিছু চর্চার জায়গা রয়েছে, যে একটি ব্যাংক আসলে 100 টাকা আমানত নিলে কত টাকা বিনিয়োগ করতে পারবে। আপনি যেটি জানতে চাইলেন যে এসালমের ব্যাংকগুলোতে আমরা দেখেছি তাদের যে 7 বা 8টি ব্যাংক রয়েছে, এইগুলোতে আসলেই লোপাট করা হয়েছে এবং স্বাস্থ্য ভালো দেখিয়ে লোপাট করা হয়েছে। এবং এদের এনপিএল এর মাত্রা, যে আপনার ক্লাসিফাইড লোনের মাত্রা এত বিশাল পরিমাণ যে পুরো দেশের অর্থনীতিকে তারা নাড়িয়ে দিয়েছে। এই দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক, তারা নীতি নির্ধারণী মহল, তার রেগুলেটর, তারা চাইলে ব্যাংককে বাঁচানোর জন্য তাদের মূল টার্গেট থাকে আমানতকারীদের সুরক্ষা। তারা আমানতকারীর সুরক্ষার জন্য যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। প্রশ্ন এর সঙ্গে কিন্তু যদি একটু দেখাতে চাই আমাদের সরকারি ব্যাংকগুলোর অবস্থা। আপনি সাইদ আরমান, আপনি দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাত নিয়ে আপনি কাজ করছেন, আপনি দেখেন আমাদের সরকারি ব্যাংকগুলোর অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক। তো সেগুলো তো মার্চ করার কোনো কথা হচ্ছে না, অন্যদিকে এইগুলোতে আপনার জোর করে মার্জারটা চাপিয়ে দেওয়া হচ্ছে। একদমই তাই, সেটি শেষ করছি আমি একটু। সানি এক্সিম ব্যাংকের প্রসঙ্গ টানছিলেন। আমরা যদি দেখি এক্সিম ব্যাংক তো বাংলাদেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংক, এবং এই ব্যাংকের যে ব্র্যান্ডিং যদি আপনি দেখেন, সত্যিকার অর্থেই ব্যাংকটিতেও ক্ষত তৈরি করা হয়েছে। এই ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার, আমি তো তাকে অনেক অনুষ্ঠানে বলতাম যে তিনি চাঁদা তোলার মৌসুম খুঁজতেন। বর্ষায় তিনি চাঁদা তুলতেন, শীতে তিনি চাঁদা তুলতেন, ফুটবল খেলার নাম করে তিনি চাঁদা তুলতেন। তিনি আসলে উৎসব খুঁজতেন কিভাবে ব্যাংকিং খাত থেকে চাঁদাবাজি করা যায়। এই লোকটা কিন্তু এই এক্সিম ব্যাংকের যখন চেয়ারম্যান ছিলেন, তিনি এই ব্যাংকের কিছুটা ক্ষত তৈরি করেছেন, কিন্তু এক্সিম ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন দায়িত্ব নিয়েছে এবং তারা আন্তরিকভাবে চেষ্টা করছে। কিন্তু এসালমের ব্যাংকগুলোতে যে পরিমাণ ক্ষত, এক্সিম ব্যাংকের কিন্তু ততটা ক্ষত না। আপনি যদি একটি পরিসংখ্যান শুধু আপনাকে দিই, এক্সিম ব্যাংকে এখনও এই 5টি ব্যাংক, যে 5টি ব্যাংকের মার্জারের কথা বলা হচ্ছে, এই 5টি ব্যাংক সব মিলিয়ে যে পরিমাণ বৈদেশিক বাণিজ্য করে তার অর্ধেক, মানে 50% বেশি এক্সিম ব্যাংক একা করে, এবং এক্সিম ব্যাংকের আমানত প্রায় 50,000 কোটি টাকা। যেমনটি সাইদ আলোচনা করছিলেন যে এক্সিম ব্যাংকের যে আগের পর্ষদ এবং বর্তমান পর্ষদের আপনি তুলনামূলক অনেকটা বিশ্লেষণ করছিলেন, তো সরকারি ব্যাংকগুলোর যে অবস্থা আমরা যেটা আলোচনা করছিলাম সে বিষয়ে কিভাবে বিশ্লেষণ? সেই আলোচনায় আমি যাচ্ছি, একটু শেষ করি এক্সিম ব্যাংকের প্রসঙ্গটি। সেটি হলো যে আপনি দেখবেন যে এক্সিম ব্যাংকের বর্তমান পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে 1 বছর তারা সময় পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবে, এবং 2 বছরের মধ্যে ব্যাংকটি আবার একটি শক্ত কাঠামোতে ফিরে আসবে। বিশ্লেষকরা বলেন, ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা বলেন, এবং আমানতকারীরা কিন্তু বলছেন যে আসলে এক্সিম ব্যাংক যেহেতু একটি শক্ত কাঠামো রয়েছে, কাজেই এই ব্যাংকটিকে এসালমের সঙ্গে মার্জারের কোনো সুযোগ কিন্তু তারা দেখছেন না, এবং তারা আপত্তি করছেন। আপনি বলছিলেন যে সরকারি ব্যাংকের প্রসঙ্গ, আপনি সানি যদি আপনাকে একটি পরিসংখ্যান দিই, বাংলাদেশে এখন আমরা ব্যাংকিং খাতে যে আপনি খেলাপি ঋণের প্রসঙ্গ বলছিলাম, মন্দ ঋণ প্রায় 4,20,000 কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোতে যদি আপনি পরিসংখ্যান দেখেন, সরকারি ব্যাংক যদি 100 টাকা বিনিয়োগ করে থাকে, ঋণ দিয়ে থাকে, তার 47% এখন খেলাপি, মন্দ হয়ে গেছে, এবং তার বড় একটি অংশ প্রায় 75% আর কখনো ফিরবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। এইগুলো কিন্তু ব্যাংকের স্বপ্রণোদিত তথ্য। বাংলাদেশ ব্যাংক, আপনি জানেন যে এখন ব্যাংকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে কিন্তু নিরীক্ষা করছে। আমি মনে করি এই সরকারি আমাদের যে ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংক বলেন, বিশেষায়িত ব্যাংক বলেন, সোনালী জনতা, রূপালী অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, বেসিক, বিডিভিএল, এই যে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এই ব্যাংকগুলো যদি আন্তর্জাতিক কোনো নিরীক্ষা প্রতিষ্ঠান যদি নিরীক্ষা করে,
তার যদি ডায়ালাইসিস করে, আমি কি মনে যে করি তার খুঁজে খেলাপি পাবে, নেই। মানে এটা একটা আসলে অবাক করার মতো একটা তথ্য। মানে তারা, ওই যে আমরা একটা বাঙালির একটা কথা আছে যে উপরে ভিতরে ফিটফাট, উপরে মানে উপরে ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট আর কি, এমন একটি অবস্থা পাবে, সেটা সবাই আর কি সহজেই অনুমেয় করছে। একটি বিষয়, যদি মার্চ করাই হয়, মার্চ করলে তো একটি ব্যাংকের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সম্পর্ক রয়েছে, আমানতকারীদের সম্পর্ক রয়েছে। তো যদি ব্যাংকগুলোর যদি পরিধি যদি ছোট হয়ে আসে, তাহলে কর্মসংস্থানেরও কিন্তু অনেকটা ঘাটতি তৈরি হবে। সেটাই বলছি, যদি আপনি মার্জার, সরকারি ব্যাংকগুলো নিয়ে কিন্তু আমরা কেন্দ্রীয় ব্যাংকের খুব বড় পদক্ষেপ দেখি না। এই জন্য আমি কিন্তু বলি যে যেখানে আসলে ওই যে মুখ দেখে স্বাস্থ্য দেখে না কেন্দ্রীয় ব্যাংকের মার্জারের উদ্যোগ, সরকারি ব্যাংকগুলো যেখানে আসলে টিকবে কিনা এই নিরীক্ষা করলে তো সোনালী ব্যাংকের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। রাইট, এটি সত্য। সেখানে আপনি পরের যে প্রশ্নটি করলেন যে এই মার্জার করলে আসলে বেসরকারি ব্যাংকগুলো মার্জারের পরে আমানতকারীর কি হবে, শেয়ার হোল্ডার যারা রয়েছেন তাদের কি হবে। আপনাকে একটি তথ্য দেই, এই ব্যাংকগুলোতে, এই 5টি ব্যাংকে এখন আমানত প্রায় 1.5 লাখ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় ব্যাংক বলছে যে আমানতকারী স্বার্থ রক্ষা করতে আসলে মার্জারের উদ্যোগ। সত্য, আমানতকারী স্বার্থ রক্ষা করবার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। যদিও আমরা শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা দেখেছি একটু উল্টো। আমি এমনও দেখেছি গভর্নর বলেছেন যে আপনি এই ব্যাংকে টাকা রেখেছেন, সেটা দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নেবে। আরে ভাই, আপনারা তো লাইসেন্স দিয়েছেন, সেখানে আপনি যদি বলেন, এটি একেবারে অবান্তর আলোচনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে, গভর্নর পর্যায় থেকে। পরে অবশ্য তিনি সেই বক্তব্য থেকে সরে গিয়ে আমানতকারী স্বার্থ রক্ষার করার কথাই বারবার বলছেন। আমানতকারী স্বার্থ রক্ষা করা হবে, ঠিক আছে, সেটি ঠিক আছে, কিন্তু কর্মীদের প্রসঙ্গ যেটা আপনি টানলেন, আমি হিসাব করে দেখলাম এই 5টি ব্যাংকে প্রায় 16,000 মানুষ কাজ করে। এই 16,000 মানুষের চাকরি কি হবে? মার্জার করলে নিঃসন্দেহে বিপুল সংখ্যক লোক, যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একটি লোকও চাকরি হারাবে না, কিন্তু আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে তালিকা করা হচ্ছে কিভাবে কি হবে। 15 বছর চাকরি করেছেন এরকম লোকজন রয়েছেন, তাদেরকে বিদায় করার একটি চিন্তাও কিন্তু ব্যাংকিং খাতে কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে। এখন এই যে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে, এখানে এটি সত্য যে এসালমের যে ব্যাংকগুলো, সেখানে কিন্তু বিপুল সংখ্যক লোকজন নিয়োগ হয়েছে, পদায়ন হয়েছে, এটি নানাভাবে অনিয়ম করে। শোনা যায় যে চট্টগ্রামের পটিয়াতে ব্যাংকের নিয়োগপত্র নিয়ে ওইখানে আসলে সরবরাহ করা হতো চাকরি প্রার্থীদের। এটি সত্য, কিন্তু সবাই তো অযোগ্য না, অদক্ষ না, অনেকে দক্ষ প্রক্রিয়ায়, যোগ্য প্রক্রিয়ায় ব্যাংকিং খাতে চাকরি নিয়েছেন। কাজেই মার্জার করলেও প্রত্যেকটা কর্মীর স্বার্থ কিন্তু রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হবে এবং ব্যাংকগুলোর দায়িত্ব হবে। সেটি কতটা রক্ষা করতে পারবো সেই বিচার বিশ্লেষণ কিন্তু আমরা করি নাই। আমরা অনেকটা তড়িঘড়ি করছি। মনে হচ্ছে যে সরকারের যেহেতু সময় খুব কম, সরকার এর মধ্যে সংস্কার প্রক্রিয়া হাতে নিতে চায়। এর মধ্যে একটি চমৎকার কথা কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে ব্যাংকিং খাতের সংস্কার আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এটি রাজনৈতিক পদক্ষেপ, এই অল্প সময়ে তারা এটি শেষ করতে পারবে না। সাইদ, সংস্কারের কথা আপনি বলছিলেন ব্যাংকিং খাতের, বর্তমানে ব্যাংকগুলোতে, বিতর্কিত ব্যাংকগুলোতে কিন্তু বোর্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসে তারা সয়লাভ হয়ে আছেন, মূল মালিকরা কিন্তু ঘেঁষতে পারছেন না। তো ব্যাংকের যারা মূল মালিক, যারা মূল শেয়ার হোল্ডার, তাদেরকে মালিকানায় রেখে স্বাধীন পরিচালক যারা রয়েছেন তাদেরকে সম্পৃক্ত করে ব্যাংকগুলো যদি পরিচালিত হয়, তবে কি আমরা ভালো কিছু দেখব না? সেটি আমি কিন্তু বলছিলাম যে এই যে ব্যাংকিং খাতে আমরা যে লম্বা সময়, প্রায় 1 বছর পুনর্গঠনের যে প্রক্রিয়ায় হেঁটেছি, সেটি কিন্তু আসলে প্রশ্নের মুখে পড়েছে এখানেই। স্বতন্ত্র পরিচালকদের ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে ব্যাংক ব্যবসা করতে পারলো না, এর দায়টা আসলে শেয়ার হোল্ডার যে লোকসান করলেন, এই দায়টা কে বহন করবে? স্বতন্ত্র পরিচালক তো বহন করবে না, সে তো ব্যাংকের মালিক না। তাকে তদারকির জন্য ব্যাংকিং কাঠামোতে এখন যেটি জরুরি, স্বতন্ত্র পরিচালকরা ব্যাংকে থাকবেন, ব্যাংক যাতে ঠিকঠাক মতো চলে। কেন্দ্রীয় ব্যাংক একটি তালিকা করবেন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিবেন। এখন আমি যেটা মনে করি, একটু সাহস নিয়ে কথাটা বলছি, এই কারণে যারা ব্যাংকের মালিক, ব্যাংক তো ব্যক্তিগত সম্পত্তি, যারা ব্যাংকের মালিক তারা যদি কোনো অপরাধ সংগঠনের সঙ্গে যদি জড়িত না থাকেন, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের উচিত ব্যাংকগুলো তাদের কাছে ফেরত দেয়। এবং তার নজির কিন্তু আমরা দেখেছি এই সংস্কার প্রক্রিয়ায়, যে 14টি ব্যাংকের বোর্ডের পুনর্গঠনের কথা আমরা বলছি, সেখানে কিন্তু কয়েকটি ব্যাংক কিন্তু প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখনো যে সমস্ত ব্যাংকের উদ্যোক্তারা
কোনো অপরাধ করেননি, তাদের কাছে ব্যাংকগুলো ফেরত দিলে ব্যাংকগুলো ভালো চলবে। নইলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, এবং এখন যারা ব্যাংকিং খাতে নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু প্রশ্নের মুখে পড়তেই হবে। এবং ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু টায়ার 1, 2 এগুলা 3 এগুলো ফুলফিল করে তাদের একটা ব্যক্তিগতভাবে তাদের প্রায় প্রথমে যে 400 কোটি টাকার একটি মূলধনের তারা অনেকটা দিয়ে এই ব্যাংকগুলোকে প্রতিষ্ঠিত করেন, তারাই ডিজার্ভ করেন হাউ টু হ্যান্ডেল দ্য ব্যাংক। সাইদ, যেমনটি আমরা আলোচনা করছিলাম মার্জারের ভবিষ্যৎ নিয়ে, যে 5টি ব্যাংকের নিয়ে বেশ আলোচনা করা হচ্ছে, তাদের মূলধন ঘাটতি বা বিনিয়োগ বা দায়, এই বিষয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বিশ্লেষণধর্মী আলোচনা করতেন। যে 5টি ব্যাংক মার্জারের আলোচনা, আপনাকে আবারও নামগুলো একটু বলতে চাই। সেটা হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই 5টি ব্যাংক মার্জারের আলোচনায় রয়েছে। এর 4টি, এক্সিম ব্যাংক বাদে 4টি চট্টগ্রামের এসালমের নিয়ন্ত্রণে ছিল। এখন এই 5টি ব্যাংকের মোটা দাগে মূলধন ঘাটতি প্রায় 40,000 কোটি টাকা, এবং ঋণ এবং আমানতের পরিস্থিতি আপনাকে জানিয়েছি। একটি তথ্য আপনাকে একটু জানাতে চাই, যে এখানে একটি বড় একটি সংকট জায়গা যেটি আমি দেখছি বিশ্লেষণ করে, এই 5টি ব্যাংকের এই যে 40,000 কোটি টাকা মূলধন ঘাটতি, 1.5 লাখ কোটি টাকা আমানত, প্রায় 2 লাখ কোটি টাকা বিনিয়োগ। এখন সরকার যে মেকানিজম করছে যে এই 5টি ব্যাংক, যদিও এখন কেন্দ্রীয় ব্যাংক কিছুটা একটু ভিন্ন সুরে কথা বলছে, যে সমস্ত ব্যাংক আপত্তি করছে তারা যদি ঘুরে দাঁড়াতে পারে, সক্ষমতা দেখাতে পারে, উন্নতি দেখাতে পারে, সেক্ষেত্রে হয়তো বা এক্সিম ব্যাংক এবং এসআইবিএলকে তারা মার্জারের আওতায় বাইরে রাখতেও পারে, এমনটি কিন্তু শোনা যাচ্ছে। এখনো নিশ্চিত না, সেটি হয়তো বা আর কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু আমরা যদি এই 5টি ব্যাংকের স্বাস্থ্যের কথা চিন্তা করি, আর্থিক সূচকের কথা যদি চিন্তা করি, এই যে বিপুল সম্পদ তৈরি হবে, বিপুল সম্পদ মানে ব্যাংকের জন্য তো বিপুল দায়। জি, অবশ্যই। এখন বাংলাদেশ সরকার হয়তো বা ব্যাংকগুলোতে মূলধন যোগান দিবে, অর্থ সরবরাহ করবে একটি মেকানিজম করে, সেটি বন্ড ছেড়ে হোক বা কোনো প্রক্রিয়ায়। কিন্তু আমার প্রস্তাব হলো যে ব্যাংকিং খাতের বাইরে যদি বাংলাদেশে আপনি যদি দেখেন, মানে অনেক মানুষের ঘরে কিন্তু বিপুল অর্থ রয়েছে এখন। বিশেষ করে ব্যাংকিং খাতে যখন আস্তে আস্তে অনাস্থা তৈরি হতে থাকে, কিন্তু অনেক মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখতে ভয় পায়। আপনি দেখবেন যে ট্রাঙ্ক সুটকেসের ভিতরে কিন্তু অনেক মানুষ টাকা রাখে এখন। সেই টাকাটা যদি আমরা ব্যাংকিং খাতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে এই ধরনের তারল্য সহায়তার কোনো দরকার এবং পড়বে না। পরিবর্তনের পর মানুষগুলো যেভাবে হুমড়ি খেয়ে ব্যাংকগুলো থেকে টাকাগুলো উত্তোলন করেছে, এবং ইভেন 10,000 টাকা পর্যন্ত তাদের চেক ডিসঅনার হয়েছে, এমনও ঘটনা এবং নজির আমরা দেখেছি। যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, সেই আস্থাহীনতা কিন্তু কিছুটা কেটেছে। বাংলাদেশ ব্যাংক যখন লিকুইডিটি সাপোর্ট ব্যাংকগুলোকে দিয়েছিল, আমানতকারীরাও গিয়ে তাদের চাহিদা মাত্র তারা টাকা পেলেন, সেই অনাস্থা কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছে, যে অনাস্থার জায়গাটা আবারও যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এমন একটি কথা যে রয়েছে, যে আসলে তাহলে ভবিষ্যৎ আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎটা আমরা কিভাবে দেখছি? আমি তো ভয় পাওয়ার কারণ আছে জানি। আমি আমার তো তিলে তিলে আমি যে বেতন পাই, সেখান থেকে একটু অংশ তো ব্যাংকে বিশ্বাস করে রাখি ভাই আপনার কাছে, তাই না? সেটি কোনোভাবে অনিরাপদ থাকুক, সেটি তো কোনো মানুষই চায় না। এই তিলে তিলে করা সঞ্চয় যদি অনিরাপদ হয়ে পড়ে, সেটি না পাওয়ার সংখ্যা যদি থাকে, সেখানে কিন্তু অবিশ্বাস থাকবে। ব্যাংকিং ব্যবস্থাই তো আস্থার জায়গা, সেটি আমরা নষ্ট করে ফেলছি, এবং যার কারণে কিন্তু এই যে ব্যাংকের বাইরে যে বিপুল অর্থ রয়েছে সেটি ফিরছে না। আপনাকে ওই আলোচনা একটু নিতে চাই জানি, সেটি হলো যে এই যে বড় দায় তৈরি হবে ব্যাংকগুলোর, এই দায়ের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকার বলছে যে এখন এই মার্জারের আওতায় ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্ত হবে, পরে এগুলোকে আবার বেসরকারীকরণ করা হবে। কিন্তু আপনি চিন্তা করেন যে এই যে বড় প্রায় 2 লাখ কোটি টাকার একটি দায় যদি তৈরি হয়, বাংলাদেশে এই ব্যাংকগুলো ব্যবসা করতে পারবে কিনা? একটি ব্যাংক তৈরি হলো, এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা তৈরি হবে কিনা? এক। 2 হলো তাদের যে বাণিজ্যিক অংশীদার রয়েছে, বড় বড় যারা এদের সাথে ব্যবসা করছে, সেই গ্রাহকরা থাকবে কিনা? এক হলো আমানতকারী থাকবে কিনা, 2 হলো বাণিজ্যিক অংশীদার গ্রাহকরা থাকবে কিনা, 3 হলো আন্তর্জাতিক বাণিজ্য যাদের সঙ্গে করে সেই ব্যাংক বা বিদেশি সরবরাহকারী বলেন বা আমদানিকারক বলেন, তারা এই ব্যাংকের ঋণপত্র গ্রহণ করবে কিনা। এই 3টি বড় প্রশ্ন কিন্তু জোরালো হবে। তার মানে আগামী এই মার্জার হওয়ার পরেও এই ব্যাংকগুলো 6 মাস 1 বছর আসলে কোন পথে যাবে সেটা অনিশ্চিত। তার মানে তখন ব্যবসা করতে পারবে না। এই ব্যবসা যদি না করতে পারে,
তাহলে এই যে 2 লাখ কোটি টাকার দায় দেখে কেউ কোনো কোনো বিচক্ষণ বিনিয়োগকারী কোনো উদ্যোক্তা কি এই ব্যাংকের শেয়ার কিনবেন? কথা নয়। আর এত বড় বিনিয়োগ বাংলাদেশে করবেন কোনো একক শিল্প গোষ্ঠীরও পক্ষেও সেটি সম্ভব নয়। তখন রাজনৈতিক সাইদ, সরকার আসবে। বাংলাদেশ ব্যাংক যে আমানতকারীদের স্বার্থ দেখছে, একটি ব্যাংক কিন্তু আমানতকারী এবং বিনিয়োগকারী দুইয়ের সমন্বয়ে কিন্তু ব্যাংকটি সুন্দরভাবে এগিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের একদিকে যেমন আমানতকারীদের স্বার্থ দেখা জরুরি, অন্যদিকে বিনিয়োগকারীদেরও কিন্তু স্বার্থ দেখা জরুরি। সাইদ, মার্জান নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম, যদিও আলোচনা শেষ হয়েও হইল না শেষ, আমাদের সময় শেষ। দর্শক, নাগরিকের সংবাদ বিশ্লেষণ আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।